হানি ফ্লাইওভার থেকে বছরে 700 কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অরিয়ন গ্রুপ। অসাধু কর্মকর্তাদের যোগ সাজসে কর বঞ্চিত সিটি কর্পোরেশন। দুর্নীতিকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন শিল্পকলার সাবেক ডিজি লিয়াকত আলী লাকি। দুদকের মামলা যেকোনো সময় গ্রেফতার। মহাসড়কের সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার মোটর বাইক। ভারী যানের আগ্রাসী মনোভাবকে দুষছেন চালকরা। উদাসীন বিআরটিএও, আলাদা লেনের দাবি। 3 বছরে মাত্র একদিন অফিস করেছেন গোপালগঞ্জের ইউপি চেয়ারম্যান। দুর্নীতি নিয়ে কথা বললেই হতে হয় হাতুড়ি বাহিনী নির্যাতনের শিকার। বানের পানিতে ভাসছে শেরপুর। ময়মনসিংহে অবনতি। ভোলায় জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে ফসল। দুর্ভোগে পানিবন্দী মানুষ। এবং গাজা ইসরায়েলি আগ্রাসনের 1 বছর আজ। 41,000 শহীদের রক্তে ভিজল ফিলিস্তিন। যুদ্ধ বন্ধে দেশে দেশে বিক্ষোভ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। একে তো নির্মাণ ব্যয় কয়েক গুণ বাড়িয়ে রাষ্ট্র থেকে হাতিয়েছে হাজার কোটি টাকা, অন্যদিকে বিনিয়োগ ছাড়াই মেয়র হানি ফ্লাইওভার থেকে বছরে 700 কোটি টাকা লোপাট করেছে ওরিয়ন গ্রুপ। প্রতিষ্ঠানটির কর্ণধার ওবায়দুল করিম ও কয়েকজন অসাধু কর্মকর্তার যোগ সাজসে শত কোটি টাকার কর বঞ্চিত হচ্ছে সিটি কর্পোরেশন। বেশিরভাগ পরিবহনেই রসিদ ছাড়াই আদায় করা হচ্ছে টোল, যার প্রমাণ পেয়েছে দেশ টিভির অনুসন্ধানী টিম। অভিযোগের সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি নগর কর্তৃপক্ষের। শাহাদাত নিশাদের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। মেয়র হানি ফ্লাইওভার থেকে প্রতি বছর প্রায় 700 কোটি টাকা অবৈধভাবে পকেটে পুরছে ওরিয়ন গ্রুপ। দেশ টিভির অনুসন্ধানে ধরা পড়েছে বড় অঙ্কের অর্থ লুটপাটের তথ্য। সড়ক ও জনপথের হিসেব বিভাগের তথ্য মতে মেয়র হানি ফ্লাইওভার দিয়ে প্রতি ঘন্টায় গড়ে গাড়ি চলে 8,000 থেকে 10,000, দিনে যা দাঁড়ায় 1.5 লাখের বেশি। সে হিসেবে বছরে টোল আদায় হওয়ার কথা 1000 থেকে 1200 কোটি টাকা, কিন্তু ওরিয়ন হিসেব দিচ্ছে বছরে টোল আদায় হয় 140 থেকে 178 কোটি টাকা। বাকি অর্থ লুটে নিচ্ছে ওরিয়ন গ্রুপ। হিসেবের গরমিল নিয়ে অনুসন্ধানে দেশ টিভি। সরজমিনে দেখা যায় ফ্লাইওভার ব্যবহারকারী গাড়ি থেকে ডিজিটালি টোল আদায়ের কথা থাকলেও চিত্র ভিন্ন। বেশিরভাগ গাড়ি থেকে কোনো ধরনের রসিদ ছাড়াই টোল আদায় করছে ফ্লাইওভারের কর্মীরা, যে টাকার কোনো হিসেব নেই। 2013 সালে চালু হয় হানি ফ্লাইওভার। বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে ওরিয়ন গ্রুপ ব্যবস্থাপনা, টোল আদায় ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পায় 24 বছরের জন্য। এর মধ্যে আদায় হওয়া টোলের 5% ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তহবিলে জমা হবে, এমন চুক্তিও হয় সে সময়। অথচ টানা 7 বছর ক্ষমতার দাপট দেখিয়ে সিটি কর্পোরেশনকে দেয়নি 1 টাকাও। 2020 সাল থেকে সিটি কর্পোরেশন পাওনা আদায়ে চাপ দিলে মানতে বাধ্য হয় ওরিয়ন গ্রুপ। এটি 2020 সালের জুলাই মাস থেকে আসলে কর্পোরেশন এটি তার সাথে বার্গেনিং করে সেই দাবিটি নিশ্চিত করেছে। তবে চোরে না শোনে ধর্মের কাহিনী। চুক্তি অনুযায়ী 65,581টির বেশি গাড়ি চলাচল করলে টোল থেকে 5% পাবে সিটি কর্পোরেশন। সে হিসেবে প্রতিদিন গড়ে 1.5 লাখ যানবাহন চলাচল করায় মাসে অন্তত 2 কোটি টাকার বেশি পাওয়ার কথা, কিন্তু গড়ে দেয়া হয় 75 লাখ টাকা। ইকুইটি বেনিফিট শেয়ারের যে বিষয়টি আছে, সেখানে ধরেন 65,581টি গাড়ি পার ডে যদি ক্রস করে, তাহলে তার উপরে তার রেভিনিউ থেকে 5% হিসাবে কিন্তু সিটি কর্পোরেশন দেয়। এদিকে রসিদ দিয়ে টোল আদায় না করাকে বড় অনিয়ম হিসেবে দেখছেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা। জানান, অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। এরকম যদি তারা করে থাকে সেটি অনৈতিক কাজ করছে। তো আমরা হয়তো এটি এখন যেহেতু আপনারা নলেজে এনেছেন, আমরা সেটি পর্যালোচনাতে গিয়ে সেটি হয়তো আবার নতুন করে সেটিকে আমরা নির্ধারণ করব। 2013 সাল থেকে 2020 সাল পর্যন্ত টোলের টাকা কেন পায়নি সিটি কর্পোরেশন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বৈরাচার সরকারের আমলে ওরিয়ন গ্রুপ ও সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজ কর্মকর্তারা বিষয়টি আড়াল করে রেখেছিল। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকির বিরুদ্ধে মামলা করেছে দুদক। যে কোনো সময় হতে পারেন গ্রেফতার। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকি দুর্নীতিকে নিয়ে গেছেন শিল্পের পর্যায়ে। সিন্ডিকেটের মাধ্যমে শত কোটি টাকা অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বিস্তারিত ফজলে আদিত্যের বিশেষ প্রতিবেদনে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালকের অনিয়ম আর দুর্নীতি নিয়ে দুদকের অনুসন্ধানে মিলেছে প্রমাণ। ভুয়া ভাউচার দেখিয়ে গত 15 বছর ধরে হাতিয়ে নেওয়া হয় শত কোটি টাকা। শুধু তাই নয়, একরকম নিয়োগ বাণিজ্যের প্রকাশ্য দোকান খুলে বসেছিলেন লিয়াকত আলী লাকী। সব অভিযোগ ফুদিয়ে উড়িয়ে দিয়ে এক যুগেরও বেশি সময় বহাল তবিয়াতে শিল্পকলার সম্রাট ছিলেন লিয়াকত আলী লাকী। আওয়ামী লীগ সরকারের মদতে ছিলেন ধরাছোঁয়ার বাইরে, দুর্নীতিকেও যেন রূপান্তর করেছিলেন শিল্পে। 2016 সালের 11 মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে 19টি ক্যাটাগরিতে মোট 55 জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। সেই নিয়োগ পরীক্ষায় লিয়াকত আলী লাকী সিন্ডিকেট জালজালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করে শত কোটি টাকা। সেই হরিলুটের প্রমাণ এসেছে দেশ টিভির হাতে। সেই নথিতে দেখা যায় মেধাভিত্তিক লিখিত পরীক্ষার নাম্বার পরিবর্তন করে উত্তীর্ণ করা হয় কিছু চাকরি প্রত্যাশীকে। নাম্বার দেখলে স্পষ্টভাবে বোঝা যায় লিয়াকত আলী তার সিন্ডিকেটের যোগসাজশে বিভিন্ন লিখিত পরীক্ষার নাম্বার পরিবর্তন করেছিলেন। নিয়োগ পরীক্ষার দুর্নীতির অভিযোগে 2021 সালে একটি যাচাই কমিটি গঠন করে শিল্পকলা একাডেমি। সে কমিটির পাঠানো নাম্বারের সাথে ব্যাপক গরমিল মিলে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত নাম্বারের। তবে এখানেই শেষ নয়। দেশজুড়ে শিল্পকলার সব নাটক যাত্রাপালার আয়োজনের আড়ালে কাজ করত ভুয়া ভাউচার সিন্ডিকেট। বিভিন্ন অনুষ্ঠানের নামে ভুয়া ভাউচার দেখিয়ে শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারদের মাধ্যমে শত শত কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে। সেই কালচার অফিসারদের অবৈধ সম্পদের পরিমাণও বেশ। নামে বেনামে তারাও গড়েছেন সম্পদ। 2020 সালে দুর্নীতি দমন কমিশন তার অবৈধ সম্পদ জালজালিয়াতির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। আওয়ামী ক্ষমতায় দীর্ঘদিন দুদকের এই অনুসন্ধান ধামাচাপা দিলেও হয়নি শেষ রক্ষা। সাবেক এডিজি সহ 24 জনের বিরুদ্ধে হয়েছে মামলা। যে কোনো সময় গ্রেফতার হতে পারে সাবেক এই মহাপরিচালক। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক এই দুর্নীতিবাজ ডিজি সহ তার পুরো সিন্ডিকেটকে আইনের আওতায় আনা হবে বলেও জানায় দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সাম্প্রতিক সময়ে দেশে অন্যান্য পরিবহনের সাথে পাল্লা দিয়ে বেড়েছে মোটরসাইকেল। ব্যক্তিগত যাতায়াত, সময় ও অর্থ বাঁচানো সহ নানা কারণে যুব সমাজ ঝুঁকেছে বাইক ব্যবহারে। এদিকে বাইক চলাচলে সহায়তা করছে না ভারী যান চালকরা। ভারী যানে বেশি পাওয়ারের লাইটের ব্যবহারে প্রায়ই চলাচলে বিপাকে পড়তে হয় বাইকারদের। এতে প্রায়ই তাদের দুর্ঘটনার শিকার হতে হয়। সড়কের এই অসঙ্গতি নিয়ে শফিকুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কায়েস রাহাত। গেল কয়েক বছরে দেশে উল্লেখযোগ্য হারে বেড়েছে মোটরসাইকেলের সংখ্যা, কিন্তু মহাসড়কে তাদের জন্য এখনো নেই আলাদা কোনো লেন। উচ্চ বিমের আলো ব্যবহারেও রয়েছে নিষেধাজ্ঞা, যেখানে মহাসড়কের অন্যান্য বাহনগুলো হেডলাইট ব্যবহার করে তাদের খেয়াল খুশি মতো। মহাসড়কে বৈধ অন্যান্য সকল বাহনগুলোর ফিটনেস পরীক্ষার ব্যবস্থা থাকলেও সরকারিভাবে কোনো ব্যবস্থাই নেই 2 চাকার এই যানের জন্যে। এসব সমস্যায় মহাসড়কে সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হচ্ছে জনপ্রিয় এ বাহন। বাইকারদের অভিযোগ, ভারী যানগুলোর চালকরা মোটরসাইকেলের বিষয়ে সড়কে অনেকটাই আগ্রাসী। এতে প্রায় শিকার হতে হয় দুর্ঘটনার। এমন পরিস্থিতিতে আলাদা লেনের দাবি বাইক চালকদের। লাইটের সমস্যার কারণে অনেক সময় হাই বিমের কারণে হয়তো প্রবলেম পড়ি। যখন দেখছি একটা লাইট সামনে থেকে আসে, যখন ওটা হাই বিমে থাকে, উপরের দিকে যখন লাইটটা তোলা থাকে, তখন অনেক সময় পাস হওয়ার ক্ষেত্রে আমাদের দূরের জিনিসটা আমরা দেখতে পাই না। ওদের গতি অনিয়ন্ত্রিত। ধরেন যেখানে ওভারটেক করা নিষেধ লেখা আছে, দেখবেন ওই জায়গাগুলোতে ওনারা ঝুঁকিপূর্ণ মোড়গুলোতে ওনারা ওভারটেক বেশি করে। তো সেই ক্ষেত্রে যদি সাইডে কোনো বাইক থাকে, ওইটাকে ওনারা তোয়াক্কাই করে না। উচ্চ বিমের আলো এবং বাইকের ফিটনেস প্রসঙ্গে জানতে চাইলে চালকদের উপর দায় চাপিয়েই দায়িত্ব সারেন সড়ক কর্তৃপক্ষ। গাড়িতে হেডলাইটের ভিতরে 2 ধরনের বাতি থাকে। একটা বাতি সেটা ড্রাইভারের কন্ট্রোল থাকে, অর্থাৎ এটা সম্পূর্ণ ড্রাইভারের দায়িত্ব। কখন সে আপার পুশ করবে, কখন সে ডিপার পুশ করবে, এটা সম্পূর্ণ ড্রাইভারের দায়িত্ব। এদিকে যোগাযোগ বিশেষজ্ঞ ও বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক হাদিউজ্জামান বলছেন, এসব উচ্চ পাওয়ারের লাইট প্রতিরোধে সড়কে বসাতে হবে অ্যান্টি গ্লেয়ারিং ডিভাইস। সেই সঙ্গে চালকদের দিতে হবে প্রশিক্ষণ। বিশেষ করে মহাসড়ক যেখানে 4 লেন আছে, মাঝখানে ডিভাইডার আছে, সেখানে কিন্তু আমরা অ্যান্টি গ্লেয়ারিং ডিভাইস বসিয়ে দিতে পারি। সেক্ষেত্রে চালক যদি হাই বিম দিয়ে গাড়ি চলায়, অপোজিট ডিরেকশন থেকে যে 2 চাকার যানবাহন মোটরসাইকেল আসবে, তাদের কিন্তু এই অ্যান্টি গ্লেয়ারিংয়ের জন্য আমরা যে গ্লেয়ারিং ইফেক্টের কথা বলছি, অনেক সময় তারা কিছুক্ষণ দেখতেই পারছে না, এই ইফেক্টটা কিন্তু তাদের হবে না। ফলে সেখানে ঝুঁকিটা অনেকটাই কমে যাবে।
তো যেহেতু আমাদের সিসি বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আমাদের মোটরসাইকেল বাণিজ্যিকভাবে বা ভাড়ায় চালিত হচ্ছে, এখানে কিন্তু একটা আমি মনে করি যে রেগুলারলি ফিটনেস একটা বিষয় চলে আসে। ইতোমধ্যে দেশে অনুমোদন পেয়েছে ৩৭৫ সিসির বাইক, বেড়েছে বিক্রিও। সেই সাথে গত ৬ মাসের পরিসংখ্যান বলছে সড়ক দুর্ঘটনায় ২৮৬৫টি মৃত্যুর মাঝে ৮৪৭টি অর্থাৎ প্রায় ১/৩ ঘটেছে মোটরসাইকেল আরোহীদের সাথে। তাই দুর্ঘটনা কমাতে কার্যকর আইন প্রয়োগের পাশাপাশি সঠিক অবকাঠামোর তাগিদ সংশ্লিষ্টদের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ৩ বছরে অফিস করেছেন মাত্র একদিন। তার দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা সহ নানা অনিয়মের কারণে ফুঁসে উঠেছে ওই ইউনিয়নের বাসিন্দা ও পরিষদের সদস্যরা। অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে চেয়ারম্যানের হাতুড়ি বাহিনীর অত্যাচার নির্যাতনের শিকার হতে হয়। জাবিরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা ইসলাম। ২০২১ সালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৩ নং মোচনা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এমদাদ হোসেন মোল্লা। চেয়ারম্যান নির্বাচিত হলেও ইউনিয়ন পরিষদে যান না তিনি, পরিবার নিয়ে থাকেন ঢাকায়। মাঝে মধ্যে গ্রামে আসলেও নিজের বাড়িতেই ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করেন। এতে সব ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নের বাসিন্দারা। তার অনিয়ম এবং স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কেউ কথা বললে লেলিয়ে দেয়া হয় হাতুড়ি বাহিনীকে, হতে হয় হামলা মামলা ও নির্যাতনের শিকার। চেয়ারম্যানের সীমাহীন দুর্নীতি, অর্থ আত্মসাৎ, হাতুড়ি বাহিনী দিয়ে জমি দখল ও নির্যাতন এবং স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ হয়ে সম্প্রতি বিক্ষোভ ও মানববন্ধন করে এলাকাবাসী। আর নিরুপায় হয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন ইউনিয়ন পরিষদের ১২ সদস্যের মধ্যে ৮ জন। এই পরিষদ আসলাম, তারা স্বপ্নও দেখলাম না জীবনে, কেউ কোনো তার দেয় না। তার বাড়ি একটা সই আনবার গেলে দূর দূর নাই লাই দেয় বাজান। চেয়ারম্যান সে পরিষদে, চেয়ারম্যান পরিষদে আসবে, সে পরিষদে আসে না। একটা ছেলে মেয়ের জন্মবন্ধনের কাগজ করবার গেলে 5 বছর যাওয়ার লাগে। কেস মামলা হামলা, জোরপূর্ব রাস্তা কাটা, রাত 2টা-3টের সময় মানুষকে হয়রানি করা, আর যেখানে মার্ডার না হয়েছে সেখানে মার্ডার, সে প্রতিটা গ্রামে 2টা খণ্ড করছে। জীবনের নিরাপত্তাহীনতার কারণে ইউনিয়ন পরিষদে যান না এমন খোড়া যুক্তি দেখিয়েছেন অভিযুক্ত চেয়ারম্যান। সেটা যদি দিছে সেটা ডিসি অফিসে তদন্ত করে দেখুক যে আমি ভালো কি মন্দ, অমক তমক, এগুলো মুখে বললে তো আর হবে না। আমি এই 3 বছর ধরে কার্যক্রম কিভাবে করতেছি, তাইলে আমি বলেন। পরিষদে আমি ইউনিয়ন পরিষদে আমার উদ্যোক্তা সচিব যায়, আমি তো কেন আমার জানের নিরাপত্তা কে দিবে ওখানে গেলে? এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক। গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের যিনি চেয়ারম্যানের এমদাদ সাহেবের বিষয়ে আমার কাছে একটি অভিযোগ এসছে। তো সেই অভিযোগটির বিষয়ে আমরা তদন্ত করে বিধিমূলক ব্যবস্থা নেব। যদি তিনি অভিযোগে দোষী সাব্যস্ত হন, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইউনিয়নটির 9টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা 15,300 আর বাসিন্দা প্রায় 25,000 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার রাতে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতারকৃত নজিবুর রহমানকে আজ আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে প্রাথমিকভাবে জানাননি ডিবির এই কর্মকর্তা। 2015 সালে এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান নজিবুর রহমান। 2017 সালের 31 ডিসেম্বর তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব করা হয়। 2019 সালের 30 ডিসেম্বর চাকুরি থেকে অবসরোত্তর ছুটিতে যান এই কর্মকর্তা। নজিবুর 1982 সালে বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তার বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতকে। অধস্থন আদালতে আজ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার শুনানির কথা রয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আদিত্য, কোন কোন মামলার শুনানি রয়েছে আজ, আর কোনো হেভিওয়েট আসামিকে কি আনা হয়েছে আদালতে, বিস্তারিত জানাবেন।
জি, যেমনটি বলছিলেন যে হেভিওয়েট প্রার্থী কি আনা হয়েছে কিনা আদালত প্রাঙ্গণে, আজ সকালে কিন্তু মূলত রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলায়, রাকিব হাওলাদার হত্যা মামলায় আজ আদালত প্রাঙ্গণে তোলা হয় হাজি সেলিম, তানভীর হাসান সৈকত এবং কাউন্সিলর মানিক। তারা 5 তারিখ ছাত্র জনতার আন্দোলনে তারা নিহত হয়েছে রাকিব হাওলাদার, তার বাবা কিন্তু বাদী হয়ে এই মামলাটি করেন। তাদেরকে এই মামলা সকালবেলা শুনানির জন্য আদালতে তোলা হলে দুই পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালত তাদেরকে অ্যারেস্ট দেখিয়ে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণের নির্দেশ দেন। এছাড়া আজকে কিন্তু আরও বেশ কয়েকজন হেভিওয়েট নেতৃবৃন্দদেরকে কিন্তু মূলত আদালত প্রাঙ্গণে আনা হবে, যার মধ্যে সাবের হোসেন চৌধুরী রয়েছেন সাবেক স্বরাষ্ট্র সচিব, এবং এছাড়া যাত্রাবাড়ি থানার হত্যা মামলার 2 ওসিকেও কিন্তু আজকে আর অল্প কিছুক্ষণের মধ্যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে। তবে এই সব কিছু, এই যে কয়েকটি মামলা এখন পর্যন্ত শুনানি অথবা রায় হয়েছে, সেই সব কয়েকটি মামলায় কিন্তু মূলত হত্যা মামলা, ছাত্র জনতা আন্দোলনের যে হত্যা মামলা, সেই হত্যা মামলায় কিন্তু তাদেরকে গ্রেফতার দেখানো হয়। তবে আপনাকে একটি জিনিস জানিয়ে দিতে চাই যে আজকে যে হাজি সেলিমকে যে গ্রেফতার দেখানো হয়েছে, সেই গ্রেফতার দেখে কারাগারে প্রেরণ করা হচ্ছে, সেটাও কিন্তু মূলত হত্যা মামলা, এবং এটি কিন্তু মূলত 5 তারিখে তার বাবাই কিন্তু 5 তারিখে যে হত্যা হয়েছে, সেই হত্যার সুরে কিন্তু সেই হত্যার জন্য কিন্তু মূলত তার বাবা সেই মামলাটি করে, এবং তাদেরকে কিন্তু আদালতে ওঠানো হয়, এবং আদালতে ওঠানোর পরে কিন্তু তাদেরকে নতুন করে গ্রেফতার দেখিয়ে কিন্তু কারাগারে প্রেরণ করা হয়। আপনাকে একটা জিনিস জানিয়ে দিতে চাই যে গতকালকে রাতে কিন্তু ডিবি সাবের হোসেন চৌধুরী, অর্থাৎ বন পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং স্বরাষ্ট্র সচিবকে কিন্তু বনানীর নিজ বাসা থেকে কিন্তু গ্রেফতার করা হয়। তাদেরকেও কিন্তু দুপুর নাগাদ সিএমএম কোর্ট প্রাঙ্গণে তোলা হবে, এবং তাদের শুনানি শেষে আদালত যে সিদ্ধান্ত দেবে সেটা আমরা পরবর্তী সময় আপনাদেরকে জানাতে হবে। এই ছিল আমার কাছে আদালত প্রাঙ্গণ থেকে সর্বশেষ। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফজলে আদিত্য। দেখছেন সংবাদ সকাল। বানের জলে ভাসছে শেরপুর ও ময়মনসিংহবাসী, পানিবন্দী লাখো মানুষ, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 7 জনের। দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকট। এছাড়া টানা বৃষ্টিতে নোয়াখালীতে তৈরি হয়েছে তীব্র জলাবদ্ধতা। প্রশাসন বলছে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। শেরপুরে বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নদীতে পানি বাড়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী নালিতাবাড়ি, ঝিনাইগাতি, শ্রীবর্দী ও নকলা উপজেলার লাখো মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ খাদ্য ও সুপেয় পানির সংকট। গরু বাছুর না খায় মরতেছে, ছাগল বকরি মরে যেতেছে। আমরা হনা কোনো খাওয়া খাদ্য নাই, বাড়ি ঘর ছাইরা রুডে গাড়ে মানে পানির মধ্যে ভাগ পারতেছি। আমরা দারুণ কষ্ট, খাওয়া নাই, খাওয়ার অসুবিধা কিচ্ছু নাই। গরমকালে নিম্নাঞ্চলে পানি বাড়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, ভেসে গেছে পুকুরের মাছ। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, আনসার, বিজিবি ও স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে উদ্ধার কাজ চলছে। এদিকে ত্রাণ কার্যক্রম শুরু করতে বন্যা কবলিত এলাকা হেলিকপ্টারে করে পরিদর্শন করেছে বিমান বাহিনী। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বেড়িবাঁধ ভেঙে নতুন নতুন করে প্লাবিত হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধবাওড়া উপজেলা। পানিবন্দী অন্তত 60 লাখ মানুষ। চরম দুর্ভোগে বন্যা কবলিত বাসিন্দারা। গরু পানির মধ্যে বান্ধা, আমরা খুব সমস্যায় দেখা গেছে যে আমরা এই চলাফেরা করতে অসুবিধা। এই যে আমি বাড়ির থেকে এইরকম বুক পানি ভেঙে আসছি, রাস্তাঘাটেও পানি, রাস্তা তলায় রয়েছে। কাপড় চাপড় ভিজাইয়া আমরা তো রান্না বাড়া করার মতো কোনো সুযোগ সুবিধা নাই। এই কারণে বাজারে গেছিলাম যে শুকনা খাবারের জন্য, শুকনা খাবারও খুব কম, চাহিদা অনেক, তো আমি পাইলামই না। বাসায় পানি এবং পানির কষ্ট করতেছি, সব দিক দিয়ে আমাদের সমস্যা হইতেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের দিকে একটু নজর দেয়। এদিকে নিমজ্জিত হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চরম ভোগান্তিতে রোগী ও চিকিৎসকরা। অনেক খারাপ পরিস্থিতি আমাদের সবার, হসপিটালে আসতে পারে না, রোগী ইমার্জেন্সিতেও পানি হাঁটু সমান। আজকেও কষ্ট, আজকে যে পাও জুতা রাখছি উপরে, সবসময় পা ভিজা রাখছি পানির মধ্যে, পানি ঘা হয়ে গেছে, পা চুলকে যাচ্ছে, পা সবসময় কত রাখবে ভাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলার কথা জানায় বিভাগীয় কমিশনার। প্রায় 58টা আশ্রয় কেন্দ্র এখানে
আমরা ডিক্লেয়ার করেছি। তো আমাদের পাশে সবাই আসলে দেখলাম যে একসাথে কাজ করছে। কাল তাদের জন্য খাবার রান্না করে দেওয়া হচ্ছে, শুকনো খাবার দেওয়া হচ্ছে। নোয়াখালীতে টানা 2 দিনের বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার আরও অবনতি হয়েছে। পানিবন্দী অন্তত 10 লাখ মানুষ। পানি কমলে আবার বৃষ্টি হইয়া পানি বাড়ি যায়, তখন আমরা চলতে মনে অনেক কষ্ট হইতেছে। খানা লওয়ার কষ্ট, কাম কাজ করতে পারি না, কিছু করতে পারতেছি না। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতি হবে জানায় বন্যা সতর্কীকরণ কেন্দ্র। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। ময়মনসিংহের হালুয়াঘাট, দোবাউড়া ও ফুলপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, পানিবন্দী 1.5 লক্ষাধিক মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এখন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। উজানের পানি কিছুটা নেমে নতুন নতুন করে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল, অর্থাৎ যার কারণে মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। আমি এখন রয়েছি দুবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নে। এই ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামেই কিন্তু প্লাবিত হয়েছে, অর্থাৎ মানুষের ঘরবাড়িতে পানি ওঠায় মানুষ কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়েছেন এবং তারা বলছেন যে প্রশাসন সহ জনপ্রতিনিধিদের কোনো সহযোগিতা কিন্তু তারা এখনো পর্যন্ত পাননি, অর্থাৎ তারা আশ্রয় কেন্দ্রে যাওয়ারও কোনো সুযোগ পাচ্ছেন না বলে তারা জানিয়েছেন এবং প্রত্যেকেই কিন্তু ঘরের মেঝেতে পানি ওঠায় তারা কিন্তু চরমভাবে বিপাকে পড়ছেন, অর্থাৎ রান্না বান্না বন্ধ রয়েছে এবং এখানকার মানুষ সাপ আতঙ্কে তাদের দিনরাত কাটছে এবং বিশেষ করে যারা শিশু বাচ্চা আছে তাদেরকে নিয়ে কিন্তু অনেক অভিভাবকরা চিন্তিত এবং তারা বলছেন যে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এবং এখানকার মানুষ মূলত হচ্ছে কৃষির উপর নির্ভরশীল, অর্থাৎ তাদের মৎস্য এবং যে ফসলি জমি ছিল সবগুলোই তলিয়ে যাওয়া এখানকার মানুষ একেবারেই দিশেহারা হয়ে উঠেছেন এবং তারা বলছেন যে যদি প্রশাসন সহযোগিতা না করে তাহলে ঘুরে দাঁড়ানো তাদের জন্য কিন্তু কষ্টকর হয়ে উঠবে। এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা, খাবার এবং বিশুদ্ধ পানির যে তীব্র সংকট সেই বিষয়ে কোনো সমাধান আসেনি বলে এখানকার মানুষজন আমাদেরকে জানিয়েছেন। আমরা একজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই আপনাদের দুর্ভোগ কেমন বেড়েছে। আমাদের দুর্ভোগের কথা কইলে কোনো শেষ নাই। আজকে 4 দিন ধরে মানুষ, এই এলাকার মানুষ পানি বন্দী হয়ে পড়ে রয়েছে। আমাদের বিশেষ করে এই নামা এলাকাটা যেটা, এটা হচ্ছে পাব্যজুরি, চোরবহলি, মাটিয়ালা, কান্দাহারা, পশ্চিমপাড়া, এই এলাকার মানুষ সবথেকে নামা এলাকা। এটা এই এলাকার মানুষ যে কত কষ্ট করতেছে, প্রতিটি মানুষের ঘরে 1 ফুট 1.5 ফুট 2 ফুট করে পানি, খেয়েও রান্না খাবার কোনো ব্যবস্থা নাই। এখন মানুষ ত্রাণের অপেক্ষা, আমাদের এনে কেউ আজ পর্যন্ত আসে নাই। শুনছিলেন যে বলছিল স্থানীয়রা যে তারা কিন্তু ত্রাণের অপেক্ষায় রয়েছেন এবং আমরা দেখেছি গতকাল থেকে প্রশাসন কিছু কিছু এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করলেও মানুষের মধ্যে ত্রাণ সংগ্রহ করতে একটি কারাকারি অবস্থা কিন্তু সৃষ্টি হয়েছে। এই পর্যন্ত প্রশাসন থেকে বলা হয়েছে 3 উপজেলায় 30 মেট্রিক টন চাল এবং নগদ 3 লাখ টাকা দেয়া হয়েছে, যদিও এখানকার যারা বানবাসী আছেন তারা বলছেন তাদের কাছে এখনো পর্যন্ত ত্রাণ সামগ্রী পৌঁছেনি। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। দেখছেন সংবাদ সকাল।